আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের দুইটা অপারেটর সম্পর্কে এবং এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে আসি যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই বিষয়টা কি, জাভাস্ক্রিপ্ট এটা কি। আমরা সাধারণত জানি যে এক দেশের পণ্য আর এক দেশ থেকে দেশে বিক্রি যারা করে তারা এক্সপোর্ট করে এবং ওখানকার যারা থাকে তারা সেটাকে ইম্পোর্ট করে ব্যবসা বাণিজ্য করে আর কি। তো আমরা জাভাস্ক্রিপ্টে এটা কিভাবে করব, বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা কি মূলত, আমদানি এবং রপ্তানির কাজ আমাদের কি এখানে। মূলত আমরা অনেক সময় আমাদের কোডকে রিইউজেবল করা লাগে, রিইউজ করা লাগে, অর্থাৎ একটা ফাংশনকে দুই তিন জায়গায় কল করার প্রয়োজন হয়, বা ভিন্ন ফাইলে এটাকে কল করার প্রয়োজন হয়। তো এটা করার জন্যই, অর্থাৎ সহজে কোডটাকে ব্যবহারযোগ্য এবং বারবার পুনরায় ব্যবহার করার জন্য আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকি। তো এক্সপোর্ট এবং ইম্পোর্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট, আরেকটা হচ্ছে নেমড এক্সপোর্ট। তো চলুন আমরা দেখি কিভাবে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে হয়। তো প্রথমে আমরা এখানে দুইটা ফাইল ক্রিয়েট করে নিব, যেটা আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি, যেটার নাম হবে export.js অথবা আর একটা হচ্ছে import.js। অর্থাৎ এখানে আপনি যে কোনো নামেই দিতে পারেন, যেহেতু বোঝার সুবিধার্থে আমি এখানে এটা দিয়েছি। তো এক্সপোর্ট যে ফাইলটা করবে, সেখানে ধরুন আমরা প্রথমে ডিফল্ট এক্সপোর্ট সম্পর্কে জেনে আসি। অর্থাৎ আমরা প্রথমে ডিফল্ট এক্সপোর্ট সম্পর্কে জেনে আসি। ডিফল্ট এক্সপোর্ট সম্পর্কে জেনে আসি। ডিফল্ট এক্সপোর্ট কি? সাপোজ আপনি এখানে একটা ফাংশন ক্রিয়েট করেন, লেট গ্রেটিং নামক একটা ফাংশন আপনি ক্রিয়েট করেন। ফাংশনটা কি করে? রিটার্ন করে, কনসোল রিটার্ন করে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এটা। এখন আপনি চাচ্ছেন এই গ্রেটিংটাকে আমাদের যে ইম্পোর্টের এখানে কনসোল করতে। আপনি এখানে এটাকে কনসোল করবেন না, বা এটাকে আপনি এখানে দেখাবেন না, আপনি এই ফাইলে এটার অ্যাক্সেস চাচ্ছেন। তো কি এটা কিভাবে করতে পারেন? এটা আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে নেমড এক্সপোর্ট আর একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট। তো আমরা এখন যদি এখানে এটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করব। মনে রাখবেন একটা বিষয়, যে একটা ফাইল থেকে ডিফল্ট এক্সপোর্ট শুধুমাত্র একবারই করা যায়, অর্থাৎ বারবার করা যায় না। একটা ফাইল থেকে ডিফল্ট এক্সপোর্ট শুধুমাত্র একবারই করা যায়, বারবার করা যায় না। এখন আমরা চাচ্ছি আমাদের import.js এ এই যে গ্রেটিংটাকে ইম্পোর্ট করতে। তো কিভাবে করব? দেখেন আমরা লিখব import greeting from export, অর্থাৎ আমরা গ্রেটিংটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট করে নিচ্ছি export.js থেকে। দেখুন এখন কি আমাদের কোডটা কাজ করবে? আমরা দেখেন console.log আমাদের গ্রেটিংটাকে আমরা কল করে নিলাম। এটাকে আপনি অন্য নামেও দিতে পারেন, শুধু যে গ্রেটিং এখানে এসে তার নামটা আপনি চেঞ্জ করেও ফেলতে পারেন এখানে এসে। চলুন দেখি যে আমরা আগে আমাদের ইনডেক্স ফাইলে এটাকে আমরা করে নেই, যে আমরা কোনটাকে রান করতে চাচ্ছি, import.js কে। import.js কে আমরা কানেক্ট করে নিই। এখন কানেক্ট করার পর দেখা যাবে এটা কাজ করবে না। কেন কাজ করবে না? এটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে এখানে একটা নিয়ম আছে, যে যখন আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট করব তখন আমাদের টাইপটাকে মডিউল বলে দিতে হবে। মডিউল টাইপ বলে দিতে হবে। এখন দেখুন কাজ করতেছে। এজন্যই মূলত আমি আগে থেকে এটাকে লিঙ্ক আপ না করে খালি রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু এবার আমরা ইম্পোর্টে গিয়ে এই গ্রেটিংটাকে জাস্ট হ্যালো নামে কল করি, হ্যালো নামে ইম্পোর্ট করি, হ্যালো নামে ইম্পোর্ট করি। সেটা কিন্তু কাজ করতেছে। এখন আমরা বুঝি যে কেন এটার নামটা চেঞ্জ করলেও চলতেছে। আমরা একটা বাস্তব উদাহরণ যদি দিই, যেমন ধরেন ভাষার পরিবর্তন। ভাষার পরিবর্তন যেরকম ধরেন আমরা আমাদের দেশ থেকে একটা কিছুকে ইম্পোর্ট করলাম, অর্থাৎ কাপড়। কাপড়টাকে আমরা কাপড় হিসেবেই চিনি, বা প্যান্টকে আমরা প্যান্ট হিসেবেই চিনি। তো
সাদা কাপড়কে আমরা বাংলায় চিনি কাপড় হিসেবে, বা পানিকে আমরা বাংলায় চিনি পানি হিসেবে। তো এখন এই জিনিসটা যখন ফরেন কোনো কান্ট্রিতে যাবে, ধরেন মালয়েশিয়া হোক, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি হোক, যে কান্ট্রি হোক না কেন, কান্ট্রিতে গেলে তারা কিন্তু এই পানিটাকে পানি নামে চিনবে না, অর্থাৎ তারা তাদের দেশের নাম অনুযায়ী এটাকে চিনবে। তো ঠিক সেরকমই যে আমরা যখন আমার কোনো ফাইলটাকে ইম্পোর্ট করছি, তখন আমি এটাকে যেই কাজে ব্যবহার করতে চাই বা যেই কাজের জন্য ইয়ে করতে চাচ্ছি, সেই নামে এখানে আমি ইম্পোর্ট করব। তাহলে আমার জন্য বোঝার সুবিধা হবে যে কেন এটা আমি ইম্পোর্ট করেছি বা কি জন্য করেছি। এটা গেল ডিফল্ট এক্সপোর্টের ব্যাপারটা। এবার আসি নেমড এক্সপোর্ট। নেমড এক্সপোর্টের ক্ষেত্রে আপনার নাম চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। তো চলুন দেখা যাক যে নেমড এক্সপোর্টটা আমরা দেখি কিভাবে নেম এক্সপোর্ট করা যায়। এখানে আমরা নেমড এক্সপোর্টের ক্ষেত্রে সিনট্যাক্সটা কিরকম জানি, দেখি এক্সপোর্ট কনস্ট এক্সপোর্ট এক্সপোর্ট, এই যে সেখানে আমরা কিছুই করব না, আমরা না এইভাবে না, আমরা জাস্ট এটাকে ডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট করে দেওয়া, অর্থাৎ আমরা গ্রেটিংটাকে ডিরেক্ট এখান থেকে নেম এক্সপোর্ট করে দিলাম, অর্থাৎ এটাকে গ্রেটিং নামেই আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো চলুন আমরা ইম্পোর্ট গ্রেটিং নামে এটাকে এইখানে জেএসটা দিয়ে নেবেন, আমরা দিয়ে নিচ্ছি। দেখুন একটা বিষয় খেয়াল করবেন, যখন আমরা নেমড এক্সপোর্ট করলাম তখন কিন্তু আমাদের এখানে যে ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু সরি ডিফল্ট এক্সপোর্টেরটা যখন ইম্পোর্ট করলাম তখন ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন হয় নাই। তো এখন নেমড এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন হচ্ছে। এখন যদি আমরা এখানে কনসোল করি, console.log গ্রেটিং দেই, তাহলে দেখতে পাবো যে আমাদের এটা কাজ করতেছে ঠিক আগের মতোই। এটা ছিল নেমড এক্সপোর্টের কাজ। নেমড এক্সপোর্টের ক্ষেত্রে আপনি এখানে নামটা চেঞ্জ করতে পারবেন না। যেমন এখানে যদি এখন আমি হ্যালো দেই, হ্যালো দিয়ে আমি যদি এটাকে এখন কল করি, তাহলে দেখবেন এটা কাজ করবে না, কাজ করবে না। আনকট টাইপ সিনট্যাক্স এরর, অর্থাৎ এই নামের কিছু একটা ওখানে নাই। তো এটাই ছিল মূলত আজকের যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে আলোচনা। এবার আমরা আসি আপনার কিছু অপারেটর সম্পর্কে। আমরা জানবো টার্নারি অপারেটর এবং নালিশ অপারেটর, এই দুইটা অপারেটর সম্পর্কে আমরা জানবো, যেটা মূলত আমরা কন্ডিশনাল রেন্ডারিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আরেকটা বিষয় ভুলে গেছি, ইম্পোর্ট এক্সপোর্ট মূলত আমরা বেশিরভাগ প্রয়োজন হবে যখন আমরা রিয়্যাক্টে কাজ করব। তো এই কারণেই এটা নিয়ে আলোচনা করা আর কি। চলুন আমরা টার্নারি অপারেটর এবং নালিশ অপারেটর সম্পর্কে জেনে আসি। টার্নারি অপারেটর ক্ষেত্রে আমরা টার্নারি অপারেটরটা কি? টার্নারি অপারেটর হচ্ছে আপনার আমাদের ইফ এলস যেটা আমরা ব্যবহার করে থাকি কন্ডিশনের ক্ষেত্রে, সেটার সংক্ষিপ্ত রূপ বলা চলে। অর্থাৎ কোনো একটা কিছু ট্রু হলে এটা শো করবা আর ফলস হলে এটা শো করবা। এটা সিনট্যাক্সটা আমরা দেখি, এটা খুবই সহজ। চলুন আমরা দেখি। যেমন আমরা একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবল নেই, যেটার ডিফল্ট ভ্যালু দিই ট্রু, এবং এখানে আমরা বলবো এবার রেজাল্ট নামে আর একটা ভেরিয়েবল নেই, এবং এর মধ্যে বলবো রেজাল্টটা যখন ভ্যালুর ট্রু হবে, ভ্যালু যখন ট্রু হবে তখন তুমি দেখাবা যে ভ্যালু যদি ট্রু হয় তাহলে তুমি দেখাবা this is true, is true। এবার এখানে একটা করণ দিব, এটা কি বলে আমার ঠিক খেয়াল নাই। দেওয়ার পরে আমরা ফলস হলে, ভ্যালুটা ফলস হলে অর্থাৎ এলস এর ক্ষেত্রে আমরা বলবো যে this is false, false value। এখন যদি আমরা কনসোল করি, যেমন ধরেন আমরা যদি কনসোল করি, রেজাল্টকে কনসোল করি, তাহলে দেখতে পাবো যে this is true দেখাবে, this is true দেখাচ্ছে। এবার আমরা যদি এটার ভ্যালুটাকে ফলস করে দিই, তাহলে দেখবেন যে
দিস ইজ ফলস দেখাচ্ছে, ফলস ভ্যালু দেখাচ্ছে। এটাই মূলত টার্নারি অপারেটর। নালিশ অপারেটর বা নালিশ কোলেসিং অপারেটর, এটা মূলত আমরা যেমন ইফ এলসে বা টার্নারি অপারেটরে দুই ধরনের ভ্যালু বা দুঃখিত আমরা বিভিন্ন ধরনের ভ্যালু চেক করতে পারি। অর্থাৎ ট্রু হলে এটা, ফলস হলে এটা। কিন্তু এখানে এই কন্ডিশনটা তখনই ট্রু হয়, অর্থাৎ ট্রু হলেই কন্ডিশনটা রান করে, তো ভ্যালু ট্রু হলে। কিন্তু এই যে নালিশ অপারেটর এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে যখন সে ভ্যালুটা আনডিফাইন্ড বা নাল হবে, ফলসি ভ্যালুর মধ্যে। আমরা জানি জাভাস্ক্রিপ্টে ফলসি ভ্যালু আছে, যেমন এমটি স্ট্রিং, এমটি অবজেক্ট ফলসি কিনা জানি না, তারপরে আপনার নাল, আনডিফাইন্ড, এগুলো ফলসি ভ্যালু, ফলসি ভ্যালু এগুলো। তো এই ফলসি ভ্যালুগুলোর মধ্যে যখন নাল এবং আনডিফাইন্ড হয় তখনই কন্ডিশনটা ট্রু হয় এবং সে কন্ডিশন অনুযায়ী বিষয়টা বসায়। তো চলুন দেখি যে আমরা একটা ভেরিয়েবল নেই, যেমন লেট ভ্যালু 2 ইকুয়াল, এটার ভ্যালু দিই আমরা নাল, ভ্যালু 2 এর ভ্যালু নাল। এখন আমি বলবো লেট রেজাল্ট 2 ইকুয়াল, এখন আমরা বলবো যদি আমাদের ভ্যালু 2 যদি নাল হয় তবে তুমি শো করবা কি? তবে তুমি শো করবা হ্যালো আই এম নালিশ। আমি সবার কাছে নালিশ করি, বিচার আচার করি আর কি। এখন রেজাল্টের ভ্যালুটা কিসের উপরে ডিপেন্ড করবে? আমাদের ভ্যালু 2 নাল না আনডিফাইন্ড। তো আমরা যদি রেজাল্ট 2 কে কনসোল করি, তাহলে দেখতে পাবো সে বলবে যে ভ্যালু 2 ভ্যালুটা সে শো করবে হ্যালো আই এম নালিশ। অর্থাৎ ভ্যালু 2 যদি ট্রু হয়, অর্থাৎ এর ভ্যালু যদি নাল হয় তবে বলবে হ্যালো আই এম নালিশ, আমি নালিশ অপারেটর। তো চলুন দেখি কি বলে। হ্যাঁ, সে কিন্তু লিখেছে যে আমি নালিশ অপারেটর, হ্যালো আই এম নালিশ। তো এখন যদি এটার ভ্যালু আমরা আনডিফাইন্ড দেই তবুও কিন্তু সে কাজটা করবে, অর্থাৎ ডান সাইডের ভ্যালুটাকে সে দেখাবে। এখন যদি আমরা এটার ভ্যালু স্ট্রিং দেই তাহলে রেজাল্ট 2 তে কিন্তু সে কিছুই দেখাবে না, বাট সে এমটি স্ট্রিং দেখাবে। এমটি স্ট্রিং দেখানোর কথা, অর্থাৎ ভ্যালু 2 এর যে ডিফল্ট যেটা সেটা দেখাবে, আগে থেকে যেটা দেওয়া আছে। এটার ভ্যালু যদি স্ট্রিং হয় তাহলে সেই স্ট্রিং দেখাবে। এটাই মূলত সে আনডিফাইন্ড এবং নাল চেক করে, বাকি ফলসি ভ্যালুগুলো সে চেক করে না। যখন কোনো একটার ভ্যালু আনডিফাইন্ড বা নাল হয় তখনই সে ডান পাশেরটা শো করে, অন্যথায় সে বাম পাশের ভ্যালু যেটা সেটাই এই ভেরিয়েবল স্টোর করে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। আমি যদি সারমর্ম বলি যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট এবং নেমড এক্সপোর্ট। নেমড এক্সপোর্ট আপনি অনেকগুলো করতে পারবেন, তবে ডিফল্ট এক্সপোর্ট আপনি শুধুমাত্র একটা ফাইল থেকে একবারই করতে পারবেন। এবং নেমড এক্সপোর্টটাকে আপনি যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে অবশ্যই সেখানে আপনার ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিতে হবে। আর যদি আপনি নেমড এক্সপোর্ট না করেন, অর্থাৎ নেমড এক্সপোর্টটাকে ইম্পোর্ট না করেন, শুধু ডিফল্ট এক্সপোর্ট যাকে করা হয়েছে তাকে ইম্পোর্ট করেন, তাহলে আপনার এটা দেওয়ার প্রয়োজন নেই। এবং এটাকে যদি আপনি ব্রাউজারে শো করতে চান তাহলে এই যে স্ক্রিপ্টের টাইপ হিসেবে আপনাকে মডিউলার টাইপ দিয়ে দিতে হবে। এটা আমরা রিঅ্যাক্টে যখন কাজ করব তখন আমাদের এটা প্রয়োজন হবে, সে কারণে এটা উপস্থাপন করা। এবং এই যে টাইপ মডিউল আমাদের রিঅ্যাক্টে তখন দিতে হবে না, রিঅ্যাক্ট অটোমেটিকলি ব্রাউজারে এটাকে সাপোর্ট করবে, বা সে যেখানে যে ধরনের কারিকুলাম বা মেকানিজম ব্যবহার করেছে রিঅ্যাক্টের ভিতরে সেটা কাজ করবে আর কি। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।